আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি, মাঠ প্রশাসনের সাথে সমন্বয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা। একটি দল ধর্মের ভিত্তিতে দেশে বিভাজনের রাজনীতি করছে বলে মির্জা ফখরুলের মন্তব্য। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের আশ্বাস। এখনই বেগম খালেদা জিয়ার দীর্ঘ বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তার বিদেশ যাওয়া। এবং রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ শুরু। 114 মরদেহ থাকতে পারে বলে ধারণা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সভা করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়। এই বিষয়ে জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি। তিনি নির্বাচন কমিশন ভবনে আছেন। নাজিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নির্বাচন কমিশনের সভার আপডেট, কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদেরকে জানান। বেলা 10:30টার কিছু পরে মিটিংটি শুরু হওয়ার পরে বেলা 1টার দিকে খানিকটা কমিশনার একটা বিরতিতে গিয়েছিলেন। এরপরে 1:30টায় মানে কিছুক্ষণ আগে বৈঠকটা আবার শুরু হয়েছে। মূলত আজকের বৈঠকে বেশ কিছু এজেন্ডা থাকলেও মূলত আগামী সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলটি কিন্তু প্রাধান্য পাচ্ছে। এর আগে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা বরাবরই বলে আসছিলেন যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে আমরা জানতে পেরেছি যে আগামী 10 তারিখ অর্থাৎ বুধবারের দিনে তারা নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। মূলত এই যে তফসিলের যে তারিখটি সেটি তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে জানাবেন। আমরা হয়তো মিটিং শেষ হলে হয়তোবা তফসিল কবে নাগাদ হতে পারে সে সংক্রান্ত ধারণা আমরা আজকে পেতে পারি। এই আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেই হিসেব করে কিন্তু মূলত নির্বাচন কমিশন এই সময় তফসিল যে দেওয়ার বিষয়টি সেটির ব্যাপারে আজকে বৈঠকটি করছে। মূলত সাম্প্রতিক সময়ে এনসিপি এবং বিএনপি এসেছিল, তফসিল ইস্যুতে তারা কথা বলেছে। এনসিপি যেটি বলেছিল যে তারা চাচ্ছে যে পরিস্থিতি বিবেচনা নিয়ে যেন নির্বাচন কমিশন তফসিলটি ঘোষণা করে, আর বিএনপি যেটি বলছিল যে তারা অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন বা তফসিল কোনটি পেছাক সেটি তারা চায় না। আজকে আরো বেশ কিছু বিষয় আছে তো আজকে নির্বাচন কমিশনের বৈঠকের এজেন্ডায়। সেগুলো যদি আমি বলি যে তফসিল ঘোষণার আগে এবং পরে করণীয় নির্ধারণ, এছাড়া পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, মত বিনিময় কার্যক্রম, গণভোট আয়োজনের প্রস্তুতি এবং লজিস্টিক পরিকল্পনা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। হয়তোবা যেহেতু দ্বিতীয় ধাপে বৈঠকটি শুরু হয়েছে খানিকক্ষণ আগে, মিটিং শেষ হলে আসলে তফসিল কবে নাগাদ হতে পারে স্পেসিফিক কয়েকদিন ধরে গণমাধ্যমে কিন্তু আমরা নানা ধরনের খবর জানতে পারছিলাম। হয়তোবা সবকিছু অবসান হয়ে একটি নির্ধারিত একটি তারিখ, সেটি হয়তো হতে পারে 11 তারিখ কিংবা 12 তারিখ। এটি আমরা স্পেসিফিকলি হয়তো বা নিশ্চিত হতে পারবো। আনিকা, ধন্যবাদ নাজিব আপনাকে।
ধর্মের নামে একটি দল বিভাজন সৃষ্টি করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম নিয়ে রাষ্ট্রের বিভাজন বিএনপির সমর্থন করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিজয়ের মাসে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচি উদ্বোধন করে নেতাকর্মীদের নতুন ধারার রাজনীতি করার আহ্বান জানান দলের মহাসচিব। জাকি আক্তারের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে ভিন্নধর্মী রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। 7 দিনের কর্মসূচির প্রথম দিনে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের আয়োজন। তৃণমূল নেতাকর্মী ও জনগণের কাছে দলের নতুন পরিকল্পনা ছড়িয়ে দিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পলিটিক্যাল ক্যাডার হচ্ছে তারাই যারা সেই রাজনীতির তত্ত্ব এবং দর্শনকে অধ্যয়ন করে জনগণের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন সেই রাজনীতিটা সাফল্যমণ্ডিত করে। কর্মসূচি উদ্বোধন করে ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশে 1.5 বছরে 1 কোটি লোকের কাজের কর্মসংস্থানের ঘোষণা দিয়ে দলের মহাসচিব বলেন, দেশে যা কিছু অর্জন সবটাই বিএনপির হাত ধরে হয়েছে। আগামী নতুন বাংলাদেশও গড়বে বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তোলা, নতুন যে বাংলাদেশ আমরা করব, আমরা সেই বাংলাদেশে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাংলাদেশে যা কিছু ভালো সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। একটি দল ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায় অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ধর্ম নিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন বিএনপি সমর্থন করে না। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে উল্লেখ করে চোখ কান খোলা রেখে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। সব প্রস্তুতি থাকলে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী পরাগ আজিমের কাছে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। পরাগ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সহ সার্বিক বিষয়ে আমাদেরকে জানান। ধন্যবাদ আনিকা। আমরা এভারকেয়ার হসপিটালের সামনে আছি সকাল 8:15 থেকে। এখানে বিএনপির কিছু সাধারণ কর্মী ছাড়া আসলে কোনো নেতা বা বিএনপি চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ডের কোনো সদস্য বা বিএনপির বড় পর্যায়ের কোনো নেতা এখানে এখন পর্যন্ত আসেনি। এভারকেয়ারের সামনে অ্যাকচুয়ালি আমরা মিডিয়া কর্মীরাই মূলত অবস্থান করছি। যদি আমি প্রথমে বলি যে বেগম খালেদা জি, আপনি যেটি বলছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত আছে, এটুকু আমরা শুধু জানি বা শুনেছি। এর বাইরে আপডেট দেওয়ার মতো, তার শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেওয়ার মতো কোনো তথ্য নেই। আর এমনিতে একটি কথা তো অনেকে বলছেন যে 9 ডিসেম্বর ওনাকে লন্ডনে নেওয়া হতে পারে, এবং বিএনপি নেতা এবং মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও গতকাল বিকেলে সাংবাদিকদের জানিয়েছিলেন যে ওনার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো সক্ষমতা ওনার থাকে তাহলে ওনাকে অবশ্যই বিদেশে নেওয়া হবে, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এবং উনি এও বলেছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্স যে বিষয়টি ছিল সেটির সমস্যা নেই, সেটি আসলে প্রস্তুত আছে। এটি নির্ভর করবে এখন আসলে মেডিকেল বোর্ড ওনার শারীরিক সক্ষমতা আছে কিনা এই এত দূর নেওয়ার জন্য, সেটি সিদ্ধান্ত হওয়ার পরে বিদেশে যাওয়ার সিদ্ধান্তটি হবে। শারীরিক কোনো জটিলতার আপডেট আমরা এখনও পাইনি, অর্থাৎ তার অবস্থা স্থিতিশীল আছে বলেই আমরা মনে করছি। আমরা তো ভেতরে যেতে পারছি না। কোনো মেডিকেল বোর্ডের সদস্য অথবা বিএনপির বড় পর্যায়ের কোনো নেতা এসে যদি আমাদেরকে কোনো আপডেট জানান তাহলে আমরা জেনে পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আপনাদেরকে জানাতে পারবো। আনিকা, ধন্যবাদ পরাগ আপনাকে।
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে অজ্ঞাত পরিচয় জুলাই শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা নেওয়ার কাজ শুরু করেছে সিআইডি। সকালে সিআইডির প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, প্রোফাইলিংয়ের পর কারো পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে। কবরস্থানে 114টির বেশি অজ্ঞাত মরদেহ থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখনও অনিশ্চিত। জুলাই আন্দোলনে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন শহীদদের স্বজনরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অনেকটা গোপনে গত বছর জুলাই আন্দোলনে শহীদ অনেককেই কবর দেওয়া হয়। অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জুলাই অভ্যুত্থানে শহীদ অনেকের মরদেহ এখনও খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। প্রত্যেক সপ্তাহে আমি আমার ছেলের কবর করলে আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। প্রত্যেকটা পরিবার যাতে তাদের স্বজনদেরকে শনাক্ত করতে পারে, আপনারা এই ব্যবস্থা করেন। সরকারকে আমরা এটা বারবার বলেছি। সিআইডি জানিয়েছে, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও যথাযথ প্রক্রিয়ায় মরদেহ দাফন করা হবে। যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। আমরা আজ থেকে শুরু করব, আমরা জানি না কতদিন লাগবে, এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ। ডিএনএ নমুনা সংগ্রহ ও প্রোফাইলিংয়ে সহায়তা করবেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। Here in the context of the MOU signed between the Office of the High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 4 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত পরিচয় মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে 26 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই এর সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার জন্য আদালতকে বলেছেন প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানিতে তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে ডিজিএফআই কর্মকর্তারা ওই ব্যক্তিদের অপহরণ পরবর্তী গুম করে অমানবিক নির্যাতন চালান। 13 আসামির মধ্যে ডিজিএফআই এর সাবেক 3 জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী এ সময় কাঠগড়ায় ছিলেন। এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালক। আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের দিন 9 ডিসেম্বর ঠিক করেছেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর আগে সাক্ষ্য দিয়েছিলেন আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। কিভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স একটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ, কিভাবে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি পর্যায়ে ফেলা হয়, এইসব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন, সেই অপরাধের বিচার যদি না করা হয়, তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, যথাযথ শাস্তি প্রদান না করা হয়, তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরত আসবে। সেই কারণে ভবিষ্যতের জন্য এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন। সেই জন্য এই বিচার। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমানে ট্যাগিংয়ের অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। নিজের লেখা বই থেকে একটি বিষয়ে আলোচনা করতে গিয়ে উপদেষ্টা বলেন, এসব কথা না বলাই ভালো, না হলে কেউ কেউ আবার কোনো দল কিংবা মতের বলে ট্যাগিং করতে পারে। আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর বার্ষিক সম্মেলনে গণতন্ত্র এবং উন্নয়ন শিরোনামে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা। 2 দিনের সম্মেলনে সামষ্টিক অর্থনীতির নানা বিষয় নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন BIDS এর গবেষকরা। সোমবার সমাপনী অধিবেশনে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিত থাকার কথা রয়েছে।
মুশকিল হলো যে এই বইয়ের এগুলো নিয়ে আর বিশদ সময়ও নাই, আর এই বই নিয়ে বিশদ আলোচনা করতে গেলে আমার দল নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে এবং আমার আদর্শগত অবস্থান বেরিয়ে যেতে পারে। সেটা বর্তমান সময়ে যে ট্যাগিং এর যে সময়, সেখানে এটা খুব বিপজ্জনক। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাঁথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব থাকছে আজ। ১৯৭১-এ ঢাকার খুব কাছেই জয়দেবপুরে ছিল ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দফতর। সেকেন্ড ইন কমান্ড ছিলেন মেজর KM শফিউল্লাহ। তার বই মুক্তিযুদ্ধে বাংলাদেশ থেকে জানা যায় ২৬শে মার্চের অনেক আগে থেকেই ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে থাকেন, যার মধ্যে ছিল জয়দেবপুর রাজবাড়িতে একটি কোম্পানিকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা। আর এক প্লাটুন সৈনিক থাকে রাজবাড়ির বাইরে। ২য় ইস্টবেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানি ছিল জয়দেবপুরে, আর চার্লি কোম্পানি ময়মনসিংহে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ বই অনুযায়ী জেনারেল টিক্কা খান ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাদের দুর্বল করতে কৌশল গ্রহণ করেছিলেন, কিন্তু তা বুঝতে পারেন KM শফিউল্লাহ। তার ভাষ্য অনুযায়ী পাকিস্তানিদের ধোঁয়াশায় রেখে তিনি তার কিছু সৈনিক ও অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম নিয়ে ময়মনসিংহের দিকে রওনা হন। গোপন নির্দেশ দিয়ে পেছনে রেখে যান ডেল্টা, ব্রাভো এবং আলফা কোম্পানির সদস্যদের। KM শফিউল্লাহ তার সৈন্যদের নিয়ে ময়মনসিংহে পৌঁছানোর আগেই হানাদার সৈন্যরা বাঙালি সৈন্যদের ওপর আক্রমণ করে। ২৮ মার্চ দুপুর পর্যন্ত চলা এ যুদ্ধে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের একটি অংশ মেজর KM শফিউল্লাহর সাথে ময়মনসিংহে পৌঁছানোর পর ২৯ মার্চ বিকেল ৪টায় ব্যাটালিয়ন সমাবেশ করে প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার শপথ নেয়। পরবর্তীতে KM শফিউল্লাহ ঢাকা আক্রমণের পরিকল্পনা নিলেও মেজর খালেদ মোশাররফের পরামর্শ বার্তায় সে পরিকল্পনা থেকে সরে আসেন। KM শফিউল্লাহ তার সাথে থাকা সৈন্যদের একটি বড় অংশ নিয়ে খালেদ মোশাররফের সাথে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে যোগ দেন। বিস্তারিত বর্ণনা রয়েছে KM শফিউল্লাহ এবং খালেদ মোশাররফের বইয়ে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যাপারে পুলিশের আশ্বাসে রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেছেন। স্কুলিং মডেলের সমাধান সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে দ্রুত এই কলেজগুলো থেকে একজন করে মোট ৭ জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করবেন। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের উপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। নিজ নিজ কলেজ থেকে পদযাত্রা করে সকাল 11:30টায় রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা বলছেন, স্কুলিং পদ্ধতি হলে কলেজের স্বকীয়তা নষ্ট হবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার সংস্কার সহ কয়েক দফা দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সকাল 10টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে BTRC ভবনের সামনে জড়ো হন তারা। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে NEIR সংস্কার,
সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত রাখা। ব্যবসায়ীদের অভিযোগ, NEIR বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে বিশেষ একটি গোষ্ঠীর লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চট্টগ্রামের পটিয়ায় পতিত জমিতে জলাবদ্ধতা সহনশীল ব্রি 52 ও ব্রি 103 জাতের ধানের ভালো উৎপাদন হয়েছে। প্রথমবারের মতো এই জাতের ধান আবাদ করে সফল হয়েছেন চাষি। এ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি অফিস। এবারে প্রকৃতি সংবাদ। পাবনায় 8টি কুকুরছানা হত্যার খবরে অনলাইন মিডিয়ায় যখন তোলপাড়, একই সময়ে সিলেটের ছোট্ট এক শিশুর আদরে বড় হয়ে উঠছে অর্ধশত কুকুর। যে বয়সে শিশুরা খেলায় মেতে থাকে সেই বয়সেই প্রাণী রক্ষার ব্রত নিয়েছে 10 বছরের সামিন, যা প্রাণী সংরক্ষণের অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলে প্রত্যাশা সবার। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি, মাঠ প্রশাসনের সাথে সমন্বয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা। একটি দল ধর্মের ভিত্তিতে দেশে বিভাজনের রাজনীতি করছে বলে মির্জা ফখরুলের মন্তব্য। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের আশ্বাস। এখনই বেগম খালেদা জিয়ার দীর্ঘ বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড, শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তার বিদেশ যাওয়া। এবং রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত জুলাই শহীদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ শুরু। 114 মরদেহ থাকতে পারে বলে ধারণা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।